নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, এখনই সকাল 6টার মতো বাজে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই গরম গরম চা পেয়ে গেছে মৃন্ময়। আর এটা দেখে তো মৃন্ময়ের মনটা খুশি হয়ে গেছে, কারণ এইখানের টেম্পারেচার কিন্তু এখনই 12 ডিগ্রির মতো, মানে যথেষ্টই ঠান্ডা। আর এই যে এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মানে এই যে হোমস্টেটা, শেরপা হোমস্টে, এটাতেই কিন্তু আমরা আছি। আর আমরা আছি নিচতলাতে। উপরতলাতেও দুটো ঘর ছিল, কিন্তু ওটা 5 জনে থাকার জন্য। আর এই যে সকাল সকাল দিদিরা কিন্তু আমাদেরকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, রুটি আর আলু ভাজা। গতকাল রাতেই জিজ্ঞেস করেছিল যে তোমরা কি খাবে, তা আমি বলেছিলাম তোমাদের আর ঝামেলা করতে হবে না, রুটি আলু ভাজা দিয়ে দিও তাহলেই হবে। আবার সাথে দিদিটা একটু ওদের হোমমেড ঘিও দিয়েছে, আর সেটা পেয়ে তো মৃন্ময় সেই খুশি। আর আমি যেহেতু ঘি খাই না, তাই আমি অবশ্যই ঘিটাকে টেস্ট করিনি। সাথে কিন্তু আবার তেঁতুলের আচারও ছিল। গতকাল রাতে শেরপাদা আমাদেরকে বলে দিয়েছিল যে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আমরা যেন রেডি হয়ে যাই। তারপর কিন্তু গাড়ি এখান থেকে স্টার্ট করে দেবে ওই সান্দাকফুর উদ্দেশ্যে। আসলে মানেভঞ্জন পর্যন্তই আমরা কিন্তু বাইক নিয়ে এসেছিলাম। সান্দাকফু পর্যন্ত কেউ বাইক নিয়ে যেতে চাইলেও মানেভঞ্জন থেকে সেটা কিন্তু অ্যালাউ করা হয় না। এই যে পুচকুটাকে দেখতে পেলেন না, এটা হলো শেরপাদার দাদার ছেলে। পুচকুটা সর্দি লেগেছিল, তাই ওকে ওর ঠাকুমার কাছে নিয়ে আসা হয়েছিল মালিশ করার জন্য। গতকাল তো আর আপনাদেরকে আমাদের রুমটা ঘুরে দেখানোই হলো না। আসলে এখানে আসার পর এত ব্যস্ত হয়ে গেছিলাম, সমস্ত কিছু দেখতে দেখতে অ্যাডজাস্ট করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটাই কিন্তু আমাদের রুম ছিল। আর রুমটা খুব ছোট ছিল, কিন্তু প্রথমে ওই ছোট ছোট মনে হলেও রাতে বুঝতে পেরেছিলাম রুমগুলো কেন ওদের ছোট ছোট। বেলা ওই টেম্পারেচারটা একটু বেশির দিকে থাকলেও দিন পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই ডাউন হয়ে যায়। তখন কিন্তু ঘরের ভেতরে থাকাটা সত্যি খুব দুঃসহ হয়ে যায়। আর রুমগুলো ছোটো ছোটো হওয়াতে কনজেস্টেড থাকে, আর ওই জন্য ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম লাগে। আমাদের এখানে ওই 2টো করে লেপ দিয়েছিল, আমাদের কিন্তু একটুও ঠান্ডা লাগেনি। যাই হোক, আমরা অনেক সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আর আমরা অপেক্ষা করছিলাম সেই মাহেন্দ্রক্ষণে, যখন আমরা সান্দাকফুর উদ্দেশ্যে বের হব। আর ঠিক সেই সময় এক টুকরো ইতিহাস আমার সামনে দিয়ে চলে গেল। আমি ওই শেরপাদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম যে রাস্তায় কোথায় দাঁড়াবো, কীভাবে খাওয়া দাওয়া করবো, কোথায় কি দেখতে পাবো, সেসব ইনফরমেশন নিচ্ছিলাম। আর ঠিক সেই সময় একটা বিশাল বড় সবুজ রঙের ল্যান্ড রোভার আমার সামনে দিয়ে চলে গেল। সকাল বিকালে একটাও ল্যান্ড রোভার দেখতে পাইনি জানেন। আর আজ কিন্তু সকাল সকালে ল্যান্ড রোভার দেখে শরীরের এনার্জি যেন একটু দ্বিগুণ বেড়ে গেল। সকাল তখন 8:30, আমরা যখন হোমস্টে থেকে বেরিয়ে গেলাম ফাইনালি গাড়ি করে সান্দাকফুর উদ্দেশ্যে। 50 মিটার আগানোর পর গাড়ি হঠাৎ থামলো এক কাউন্টারের সামনে। সেখানে ওই পারমিট করানো হলো, আর তারপরে 10 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করানো হলো, যে ফর্মটাকে প্রত্যেকটা ওই চেকিং পয়েন্টে দেখানো হবে। এই মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথে মোট 8 থেকে 9 বার এই চেকিংটা হয়। প্রচুর এসএসবি ক্যাম্প আছে, তো পুরো রাস্তাটাই তো ওই এক পাশ নেপাল আর এক পাশ ওই ইন্ডিয়া। কখনো আমরা নেপালের মধ্যে দিয়ে যাবো, আবার কখনো ইন্ডিয়ার মধ্যে। আর জানেন, মানেভঞ্জনেও কিন্তু নেপাল আর ইন্ডিয়া পাশাপাশি, মানে এই কাউন্টারটার পাশেই ছিল। আর আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, তাই আমি আর নামিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই দেখুন সবাই কি সুন্দর ট্রেক করে করে উঠছে। তবে আমার ক্ষমতার বাইরে এই রাস্তা দিয়ে হেঁটে ওঠা, গাড়ি দিয়ে উঠছি, তাই আমার মনে হচ্ছে আত্মাটা যেন হাতে চলে আসছে। নেপাল আর ইন্ডিয়ার বর্ডার, ছোট্ট একটা কালভার্ট জানেন, তাও আবার ড্রেনের ওপর। সেখানে আমাদের কিন্তু ইন্ডিয়ার পুলিশ থাকলেও নেপালের কোনো পুলিশ এখানে নেই। গাড়ি করে রওনা হওয়ার 10 মিনিটের মধ্যে আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টে আসলাম। বলতে পারেন এই প্রথম ছোট্ট গ্রামটাতে আসলাম। আর এই গ্রামটার নাম চিত্রে। সত্যি ছবির মতো, মানে চিত্রের মতনই ও খুব সুন্দর। এই স্পটটাতে প্রচুর নেপালি সিনেমার শুটিং হয়েছে, সম্ভবত সেখান থেকে এই জায়গাটার নামও কিন্তু চিত্রে হয়েছে। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন প্রচুর ওই প্রেয়ারিং ফ্ল্যাগগুলো একসাথে লাগানো, আর এই যে রাস্তা জুড়েও কিন্তু এই ফ্ল্যাগগুলো লাগানো। এইখানে প্রচুর নেপালি সিনেমার ভিডিও শ্যুট হয়েছে, মানে গানের ভিডিও আর কি। এটা আমাদের ওই ড্রাইভার দাদাটা আমাদেরকে প্রত্যেকটা স্পট ঘুরিয়ে ঘুরিয়ে তার ইতিহাস, ভূগোল সমস্ত কিছু জানিয়ে জানিয়ে যাচ্ছে। চিত্রের পরে যে ছোট্ট গ্রামটি আসবে তার নাম লামিধুরা। এখান থেকে মাত্র ওই 2 কিলোমিটার পর। আর এর মধ্যেই কিন্তু আমাদের প্রথমবারের মতো এই এসএসবি ক্যাম্পে চেকিং হয়ে গেল। সেখানে আমাদের ওই সমস্ত আই কার্ড, তারপর ওই পারমিটের কপি সমস্ত কিছু দেখলো। 1 কপি করে আধার কার্ডের জেরক্স, 1 কপি করে ভোটার কার্ডের জেরক্স সেখানে জমা নেওয়া হলো। আর সাথে কিন্তু ড্রাইভার দাদার ওই গাড়ির নাম্বার, ড্রাইভার দাদার ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার সেখানে এন্ট্রি করা হলো।
আর যেহেতু এই পুরো জার্নিটাতেই আমরা ওই নেপাল আর ইন্ডিয়ার মাঝেই মাঝখান দিয়ে বা ভেতর দিয়ে যাচ্ছি, তো রাস্তায় প্রচুর এসএসবি ক্যাম্প পড়বে। আর আমি কিন্তু অবশ্যই এই এসএসবি ক্যাম্পের সামনে ভিডিওটা বন্ধ রাখবো। এরপরে আমরা যে গ্রামটাতে পৌঁছবো সেই গ্রামটা সমুদ্রপৃষ্ঠ থেকে 9514 ফিট উপরে, আর মানেভঞ্জন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। সেই গ্রামটির নাম মেঘমা। কিন্তু আমাদের দ্বিতীয়বারের মতো নাম, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার এইসব কিন্তু এন্ট্রি করতে হবে। সেই জায়গায়ও কিন্তু একটা এসএসবি ক্যাম্প আছে। আর এই মেঘমা গ্রামটিতে একটি মনেস্ট্রিও আছে, সেই মনেস্ট্রিটার নামও মেঘমা। মেঘের মা, সারা বছর এই জায়গাটা নাকি মেঘ দিয়ে ঢাকা থাকে, আর সেখান থেকে কিন্তু এই জায়গাটার নাম এসেছে মেঘমা, মানে মেঘের মা। মেঘমা পার করার পরই প্রথম একটি লাল গাছ চোখে পড়লো, সেটা কিন্তু ছিল রডোডেনড্রন। তবে গাছটা একটু দূরে ছিল। আর এখন যে সাদা পরিষ্কার একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো ম্যাগনোলিয়া গাছ। সারা গাছ জুড়ে একটিও সবুজ পাতা নেই, সারা গাছ যেন সাদা রঙে ঢেকে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে এক ঝাঁক বক যেন সেই গাছে বসে আছে, আর তার সেই পাগল করা রূপ আর মাতাল করা সেই গন্ধ। ম্যাগনোলিয়া দেখে আনন্দ শেষ হতে না হতেই দেখছি রাস্তার দুধার দিয়ে প্রচুর রডোডেনড্রন। একবার ডান পাশে তো একবার বাঁ পাশে, একবার ডান পাশে ঘুরছি তো একবার বাঁ পাশে ঘুরছি। আমি যেন কোনো কিছু মিস না করি তার জন্য মৃন্ময় আমাকে ড্রাইভার দাদার পাশে বসিয়েছে। আর আমি যখনই ওই রডোডেনড্রন দেখছি আমি তো চিৎকার করে উঠছি, রডোডেনড্রন 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 করে। আর দাদাটা আমার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠছে। দাদা মানে ওই দাদাটা কিন্তু নেপালিতে রডোডেনড্রনকে ওরা ওই গুরাস বলে। দাদা আমাকে বলছে, এ দেখো গুরাস কা প্লান্ট, এ দেখো গুরাস কা প্লান্ট। মানেভঞ্জন থেকে সান্দাকফু যেতে খুব একটা বেশি সময় লাগে নয়, 3 থেকে 4 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাওয়া যায়। কিন্তু ওই কালীপোখরি পর্যন্ত রাস্তাটা এখন যেমন দেখতে পাচ্ছেন ঠিক এমনই সুন্দর, আর কিন্তু খাড়া রাস্তাটা। কিন্তু কালীপোখরির পরে ওই বাকি 4 কিলোমিটার রাস্তা খুব খারাপ, এক কথায় ওই রাস্তা নেই বললেই চলে। সেইটুকু যেতেই কিন্তু আমাদের সব থেকে বেশি সময়টা লাগবে, ঘন্টাখানেকের মতো ন্যাচারালি লেগে থাকে। তবে এই দাদার সঙ্গে গেলে সেই 1 ঘন্টার রাস্তাটা 2 ঘন্টা নিয়ে যাবে। দাদা আমার জন্য যখনই ওই গুরাসের গাছ দেখছে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, ফটো তোলো, ভিডিও করো, যাও পাশে দাঁড়িয়ে ছবি তোলো। এই মুহূর্তে আমরা যে গ্রামটিতে আছি, ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটির নাম টংলু। অনেকে কিন্তু মানেভঞ্জনের না থেকে প্রথম রাতটায় টংলুতেও চলে আসে। ওই দুপুর 2টোর মধ্যে যদি কেউ মানেভঞ্জনে পৌঁছে যায় তখন সঙ্গে সঙ্গে ওই ল্যান্ড রোভার বা বোলেরো বুক করে এই জায়গাটাতে চলে আসে টংলু, বা এরপরে যে গ্রামটাতে পাবো টামলিং, সেই গ্রামটাতে এসে অনেকে থাকে, কারণ এখান থেকে ভিউ মানেভঞ্জন থেকে অনেক অনেক সুন্দর। উৎসাহকে আটকাতে না পেরে রাস্তার মাঝেই নেমে গিয়ে এই রডোডেনড্রনের ভিডিও তোলা শুরু করলাম। গাছটাকে কাছের থেকে দেখলাম। রডোডেনড্রন নামটি গ্রিক শব্দ থেকে এসেছে। গোলাপ মানে রডন এবং গাছ মানে ডেনড্রন। রডোডেনড্রনের মোট সারা বিশ্ব জুড়ে 1000টিরও বেশি প্রজাতি দেখতে পাওয়া যায়। ওই শুধুমাত্র ওই আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা ছাড়া সারা বিশ্বেই কিন্তু এদের প্রভাব যথেষ্ট রয়েছে। তবে এশিয়া, হিমালয় এবং মালয়েশিয়ার পাহাড়ে এদের সব থেকে বেশি প্রজাতি দেখতে পাওয়া যায়। আর জানেন, ভারতে কিন্তু 132টিরও বেশি প্রজাতি এই রডোডেনড্রন পাওয়া যায়। আর তার মধ্যে সব থেকে বেশি মানে প্রায় 44টি প্রজাতি দেখতে পাওয়া যায় সিকিমে, আর এই সান্দাকফুতে 25টির মতো প্রজাতি দেখতে পাওয়া যায়। এই গাছগুলো না একা একাই জন্ম নিয়েছে এখানে। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে সারা বছরের হাড় হিম করা শীতে এই গাছগুলো এইসব অঞ্চলে খুব অনায়াসেই বেড়ে ওঠে। আবার এই গাছ কিন্তু অনেক মেডিকেল পারপাসেও ইউজ হয়, যেমন ওই হৃদরোগ, আমাশয়, ডায়রিয়া, ডিটক্সিফিকেশন, জ্বর, কোষ্ঠকাঠিন্য, ব্রঙ্কাইটিস, হাঁপানি ইত্যাদি। আরও জানা গেছে যে এই গাছের পাতা এবং ডাল থেকে প্রাপ্ত ফেলোনিক অ্যাসিডগুলোতে HIV বিরোধী অ্যান্টিসেপটিক রয়েছে বলে জানা গেছে। এর পাতা এবং ফুলগুলো মাথা ব্যথা, ডায়াবেটিক, বাত ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে আমাদের ওই ড্রাইভার দাদা বলেছে যে গলায় কোনো কাঁটা বিঁধলে এই রডোডেনড্রন গাছের পাতা মানে ফুলটা খেলে নাকি সেই কাঁটাটা সহজেই গলে যায়। তবে অনেকের মতে এই রডোডেনড্রন কিন্তু যথেষ্ট বিষাক্ত। রডোডেনড্রন গাছ থেকে ওই গ্রানাটক্সিক নামে এক ধরনের বিষাক্ত পদার্থ পাওয়া যায়, যা খেলে যথেষ্ট ক্ষতি করে।
বেশিরভাগ ক্ষেত্রে ওই বিষক্রিয়াটা ঘটে যখন ওই লোকেরা মৌমাছি থেকে মধু খায়, মানে যা রডোডেন্ড্রন থেকে আর কি সংগ্রহ করা হয়েছে, সেই সমস্ত মধু খেলেই এই বিষক্রিয়াটা শুরু হয়। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মানেভঞ্জন থেকে 13 কিলোমিটার দূরে টামলিং গ্রামে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9600 ফিট উপরে। যে সোজাসুজি ঘরটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের, এটা ভেতরটা হলো একটা হোমস্টে আর সামনেটা হলো একটা ক্যাফে। এই ক্যাফেতে খেতে আসে বহু পর্যটক। এই ঘরটা খুব পপুলার, তার কারণটা হলো এই ঘরটার এক পাশটা নেপাল আর এক পাশটা কিন্তু ইন্ডিয়া। রডোডেন্ড্রন আবার বেসিক্যালি দু রকমের, একটি ওয়াইল্ড ভ্যারাইটি আর একটি হলো হাইব্রিড ভ্যারাইটি। এই রডোডেন্ড্রনের বন সাধারণত ওই আমাদের ইন্ডিয়াতে তোমার উত্তর পশ্চিমাঞ্চলের জম্মু কাশ্মীরের, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে দেখতে পাওয়া যায়, আর উত্তর পূর্ব অঞ্চলের সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ডও দেখতে পাওয়া যায়। তবে ওই পশ্চিমঘাট পর্বতেও খুব সামান্য হলেও কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওটা কিন্তু নেপাল। আর আমরা কিন্তু এখন ইন্ডিয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। এই বা পাশের এই পাথরগুলোর ওই পাশটাই নেপাল, আর আমরা ইন্ডিয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। 1600 শতকে একজন ফ্লেমিশ উদ্ভিদবিদ, নাম ছিল ওই চার্লস ল এক্লুস, তিনি কিন্তু প্রথম এই রডোডেন্ড্রনকে আবিষ্কার করেছিলেন, মানে খুঁজে পেয়েছিলেন। তাকে অবশ্য পরবর্তীকালে ওই ক্লুসিয়াস নামে সারা বিশ্ব চিনেছিলেন। যাই হোক, তারপর ওই ইউরোপের আল্পস থেকে 1656 সালে এই রডোডেন্ড্রনকে ব্রিটেনে আনা হয়েছিল, তাও আবার চাষের জন্য। আর সেটাই কিন্তু ছিল রডোডেন্ড্রনের প্রথম প্রজাতি। আবার অন্যদিকে মানে আমাদের ভারতে মণিপুর এবং নাগাল্যান্ডের রডোডেন্ড্রনের প্রজাতি প্রথম কিন্তু ব্রিটিশ ভারতের প্রথম অর্থনৈতিক উদ্ভিদবিদ স্যার জর্জ ওয়াট প্রথম সংগ্রহ করেছিলেন, যিনি ওই 1882 থেকে 1885 সাল পর্যন্ত ওই মণিপুর এবং নাগাল্যান্ডে ছিলেন। তিনি কিন্তু বিশেষ করে জাফু পাহাড়ি অঞ্চল থেকে রডোডেন্ড্রনের প্রজাতিগুলোকে সংগ্রহ করতেন এবং তাদের মধ্যে নতুন ধরনের 4টি রডোডেন্ড্রনের প্রজাতিকে তিনি খুঁজে পেয়েছিলেন। তখন ওই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের রেঞ্জের মধ্যে থাকলেও ন্যাশনাল পার্কের এন্ট্রি কিন্তু আমাদের এই মুহূর্তে হলো, আর সেখানে কিন্তু আমাদের টিকিট কাটতে হয়েছিল। আর টিকিটটা কাটতে হয়েছিল এই টামলিংয়েই কিন্তু। তো এইখানে একটা খুব সুন্দর রডোডেন্ড্রনের বাগান আছে, আর যার মধ্যে দিয়ে কিন্তু আমি আর মিন্ময় এখন হেঁটে যাচ্ছি। কাছাকাছি একটা ওই এসএসবি ক্যাম্প আছে, সেখানে ওই আমাদের ড্রাইভার দাদাটা বলে আমাদেরকে এন্ট্রি করিয়ে দিয়েছে। আমরা সেখানে কিছু ফর্মালিটিস করে নিয়ে তারপর কিন্তু এই বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর জানেন, এই হাতের ডান পাশে যে ছোট্ট একটা বেড়ার মতো দেওয়া আছে, এই ব্যারিকেডটার ভেতরে কিন্তু পুরো পাহাড়ের ঢালটা জুড়ে শুধু রডোডেন্ড্রন আর রডোডেন্ড্রন। আর এইখানে কিন্তু বহু বিদেশি লোকজন ওই বিভিন্ন পাখিকে দেখতে, তারপর ওই বিশেষ করে রেড পান্ডা দেখার জন্য ওই দূরবীন নিয়ে, কেউ আবার ক্যামেরা নিয়ে বসে থাকেন। কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করার পর আমাদের দাদা কিন্তু আমাদের পিছিয়ে পিছিয়ে গাড়ি নিয়ে চলে এসেছিল। আর তারপর দেখুন না, রাস্তা যত উপরের দিকে যাচ্ছে ততই যেন দুর্গম হয়ে যাচ্ছে, আর তত যেন আমাদের ভয়টাও বেড়ে যাচ্ছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, আমরা যতটা সান্দাকফুর কাছাকাছি যাচ্ছি, যতটা উঁচুর দিকে যাচ্ছি, রডোডেন্ড্রনের সম্ভার যেন ততটাই বেড়ে যাচ্ছে। এই যে ডান পাশে বা পাশে যত গাছ দেখতে পাচ্ছেন, সবই কিন্তু রডোডেন্ড্রন। কারোর ফুল এখনও আছে, কারোর ফুল এখনও ফোটেনি, আবার কারোর ফুল ফুটে ঝরেও গেছে। কিছু কিছু সাদা ফুলও দেখা যাচ্ছে, সেগুলো বেশিরভাগই কিন্তু ম্যাগনোলিয়া। আর আমাদের এই মুহূর্তে যেহেতু আমরা ভালো ভিউ পাচ্ছি না, তাই টামলিংয়ে কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায় যে পুরো ভ্যালির এক পাশটা পুরো সাদা ম্যাগনোলিয়ায় ভরে আছে, আর এক পাশটা পুরো লাল রডোডেন্ড্রনে ভরে আছে। যেহেতু আজকে আকাশে অনেকটাই কুয়াশার মেঘ আছে, তার জন্য কিন্তু আমরা খুব একটা ভালো দেখতে পেলাম না। আর এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেছি গ্যারিবাসে, আর এইখান থেকে কিন্তু রাস্তা আরও দুর্গম আর আরও খারাপ হয়ে যাচ্ছে। রাস্তায় অনেককে দেখতে পেলাম এ ট্রেকিং করে যাচ্ছে, আর যখনই এই ট্রেকারদেরকে দেখতে পাচ্ছি আমার ড্রাইভার দাদা, তখনই সবাইকে হাত বের করে করে বলছে অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, হাঁটতে থাকো। জানেন, এই রডোডেন্ড্রনকে আবার
উত্তরাখণ্ডের রাজ্য গাছ বা ওই স্টেট ট্রি এবং পাশাপাশি হিমাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে এই রডোডেন্ড্রনের ফুলকে রাজ্য ফুল বা স্টেট ফ্লাওয়ার হিসেবে মনোনীত করা হয়েছে। এখানকার লোকেরা আবার রডোডেন্ড্রনকে গুলাবি বুরাস বলে সবাই চেনে। এই রাস্তায় চলতে চলতে ওই বলতে পারেন ওই গতকাল সুখিয়া পুকুরি থেকে আমি রাস্তায় অনেক রডোডেন্ড্রন ফুলকে পড়ে থাকতে দেখেছি, প্লাস রডোডেন্ড্রনের ছোটো ছোটো ডালকেও ভেঙে রাখতে দেখতে পেরেছি। আসলে এখানকার যেসব পর্যটকরা আসেন বা কখনো কখনো এই যে ট্রেকিং যারা করেন, তারাও কিন্তু রডোডেন্ড্রনকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় ভেঙে নিয়ে বা কেটে নিয়ে তাদের ব্যাগে, কেউ আবার গাড়িতে ঝুলিয়ে নিতে থাকেন। কিন্তু লোকাল লোকেরা এই গাছকে প্রচুর পবিত্র মনে করেন এবং তারা এই গাছের প্রতি যথেষ্ট সচেতন। তার জন্যই কিন্তু এখানকার ট্যুরিস্টরা এই গাছ ছিঁড়েও নিয়ে যেতে পারে না বা ফুলও খুব একটা ছিঁড়তে পারে না। আমার ড্রাইভার দাদা বলেছিল যে এইখান থেকে যদি একটা ডাল থেকে যদি ফুলটা ছেঁড়া হয় তাহলে পরের বছর কিন্তু সেই ডালটাতে আর ফুল ফুটবে না, সেখানে ফুল আস্তে আস্তে আরও 3-4 বছর লেগে যাবে, তাহলে ওই জায়গাটা খালি থেকে যাবে না। তার জন্য কিন্তু ওরা অনেক বেশি সচেতন এই গাছগুলোকে নিয়ে। আর তাছাড়া যেহেতু এখানের প্রত্যেকটা জিনিসই ন্যাশনাল পার্কের আন্ডারে, তাই এখানে কোনো জিনিসকেই ছেঁড়া বা ধরা যায় না। আর নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া যে কোনো জায়গায় এখানে গাড়ি থেকেও নামা যায় না। আকাশগুলো কিন্তু পরিষ্কারই ছিল, কোথা থেকে যেন এক পাল মেঘ এসে আকাশটাকে পুরো ঢেকে দিচ্ছে, আর আমার চোখের সামনে রডোডেন্ড্রনগুলোকেও কেমন ঢেকে দিচ্ছে। আর দেখুন না, রাস্তা কিন্তু একটু একটু করে আরও অনেক অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। রডোডেন্ড্রন খুব সফট ফুল, একবার বৃষ্টির ছোঁয়া পেলেই ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর জানেন, আমার ড্রাইভার দাদা আমাকে একটা স্পেশাল জিনিস দেখিয়েছে। সারা রাস্তা জুড়ে তো অনেক ফুল দেখিয়েছে, ওই গোলাপি লাল ফুলটাই সব থেকে বেশি ছিল। আর এই পুরো পাহাড় জুড়ে একটা কোনো স্পেশাল রডোডেন্ড্রন গাছ আছে যেটা নাকি এই পাহাড়ে একটাই আছে। দাদা আমাকে দেখিয়েছে, আপনাদেরকেও আমি অবশ্যই দেখাবো সেটা। আমার আর মৃন্ময়ের মনটা আস্তে আস্তে খারাপ হয়ে গেছে জানেন। প্রথমে ওই নিচের দিকে রোদ থাকলেও যত উপরে উঠেছি তত দেখি মেঘ করে এসেছে আর কালো হয়ে আসছে আকাশ। তার জন্য কি হচ্ছে, আমরা একদম ভালো ভিউ পাচ্ছি না, এই ভ্যালিগুলোই দেখতে পাচ্ছি না। এই দূর দূরান্তের ভ্যালিগুলো যে লাল হয়ে রডোডেন্ড্রন ঢেকে রেখেছে সেগুলো তো দেখতে পাচ্ছি না, যেটা দেখার জন্য এত দূর থেকে আসা। মৃন্ময় পেছন থেকে বসে বসে বারবার বলছিল যে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসলে কিন্তু দারুণ মজা হবে। কিন্তু জানেন, মানেভঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত বাইক নিয়ে আসা ওরা অ্যালাউ করেন না। হ্যাঁ, তবে বাইক নিয়ে আসা যায়, সেই রাস্তাটা হলো নেপাল দিয়ে। নেপাল দিয়ে কোনো একটা বিশেষ রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ওরা বাইক নিয়ে আসাটাকে অ্যালাউ করে। তো মানেভঞ্জন থেকে ওঠাটা তারা একদম অ্যালাউ করে না। এখান থেকে ওই বোলেরো বা ওই ল্যান্ড রোভার নিয়েই আপনাকে আসতে হবে। আবার রাস্তায় না কয়েকটা ট্রাক দেখেছি জানেন, সেই ট্রাকের মধ্যে 2-3টে আবার গাড়িও ছিল, মানে ওই বাইক ছিল। সেই বাইকগুলোর নাকি ক্লাচের তার ছিঁড়ে গেছে, কোনোটা ব্রেক ফেল হয়ে গেছে এই খারাপ রাস্তার জন্য। তো ওগুলো দেখে আবার মৃন্ময় একটু ভয়ও লেগেছে। ওর আবার ওই টিউবলেস টায়ার না, তাহলে এই রাস্তায় যদি কিছু হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। যতক্ষণ না পরের কোনো গাড়ি আসবে ততক্ষণ পর্যন্ত সেই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, অপেক্ষা করতে হবে অন্ধকার হয়ে গেলেও। টামলিং গ্রামটিতে রেড পান্ডার আবার সাইটিং হয়। সেই জায়গাটায় আবার কিছুটা ফরেস্ট আছে যেটা হলো ইন্ডিয়াতে পড়েছে, আবার কিছুটা ফরেস্ট হলো নেপালের এলাকায় পড়েছে। যেই সব জায়গাটায় ইন্ডিয়ার এলাকা সেইখানে কিন্তু হেঁটে ঘোরা যায় না, কারণ আমাদের ইন্ডিয়ার গাইডলাইন ওয়াইজ আমরা হলো ন্যাশনাল পার্কের আন্ডারে হেঁটে চলতে পারবো না, যেটা আমি একটুক্ষণ আগেই বললাম। কিন্তু নেপালের যেই পার্কটা আছে সেখানে কিন্তু কোনো অসুবিধে নেই। আমার ড্রাইভার দাদা আমাকে গুরাস নিয়ে গান শোনাচ্ছিল, যে গুরাসকে নিয়ে, মানে এই রডোডেন্ড্রনকে নিয়ে কত রকমের গান আছে এই নেপালিদের মধ্যে। বিভিন্ন সিনেমায় ওরাই গুরাসকে নিয়ে গান লিখেছে আর কি। গুরাস ওদের কাছে একটা খুব পবিত্র জিনিস জানেন। রডোডেন্ড্রন ওনাদের কাছে সম্পদ, সম্প্রীতি, অটল বিশ্বাস এবং বিশ্বাসের শক্তি দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করার প্রতীক। ও যেটা বলছিলাম রেড পান্ডার কথা, তো নেপালের দিকে যে জঙ্গলটা আছে সেখানে কিন্তু পায়ে হেঁটে চলাই যায়।
আর সেখানেই কিন্তু মানে সেই জায়গাটাতে কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের প্রচুর ভিড় জমে। আর আমি যে ওই টামলিংয়ে ওই গুরাসের বাগানটা দেখেছিলাম, সেখানেও কিন্তু প্রচুর ইন্ডিয়ান এবং বিদেশি দু রকমেরই ফটোগ্রাফারদের ভিড় ছিল। সান্দাকফু বা সান্দাকপুর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৩৬ মিটার বা ১১,৯৩০ ফুট উঁচু, যা হলো ভারত এবং নেপালের সীমান্তে সিঙ্গালিলা রেঞ্জের একটি পর্বতশৃঙ্গ। স্থানীয় লোকদের কাছ থেকে শুনেছি যে আমরা সান্দাকফু বললেও এখানকার লোকেরা কিন্তু এই সান্দাকফুকে সান্দাকপুর বলে। এটি এই সিঙ্গালিলা রেঞ্জের একটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। শুধু সিঙ্গালিলা জাতীয় উদ্যান কেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো এই সান্দাকফু। আর এই শৃঙ্গটি সিঙ্গালিলা জাতীয় উদ্যানের একদম প্রান্তে অবস্থিত। ওই কয়েকটি হোটেল আর একটি ছোট্ট গ্রাম ছাড়া তেমন কিছুই নেই এই সান্দাকফুতে। তবে বিশ্বের সর্বোচ্চ 5টি শৃঙ্গ যেমন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লর্ডসে, মাকালু, এদের চূড়া কিন্তু এই সান্দাকফু থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। তবে অবশ্যই আকাশ পরিষ্কার থাকতে হবে তার জন্য। এখান থেকে আবার ওই কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জটাও কিন্তু সুন্দর দেখতে পাওয়া যায়। ওই যে দূরে সাদা গুরাসের গাছটা দেখতে পেরেছেন, এই গাছটা নাকি দাদা বলেছে, মানে আমাদের ড্রাইভার দাদা, যে এই পাহাড়ের একমাত্র সাদা গুরাসের গাছ। ছাড়া সান্দাকফু বিষাক্ত ফুলের দেশ হিসেবেও সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। হিমালয়ান কোবরা লিলি নামে এক ধরনের ফুল এবং তার গাছ এই সান্দাকফুতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা নাকি ভয়ঙ্কর বিষাক্ত। এখন কিন্তু দুপুর 12:30টার মতো বাজে, আর দেখুন চারপাশটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। যাই হোক, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কালীপোখরিতে, আর এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 3,186 মিটার উঁচুতে। আর দেখতে পাচ্ছেন এই যে লেকটা আছে মাঝখানে, লেকটার চারপাশ দিয়ে কত কত ওই ইয়াক বসে আছে। আর এত উঁচুতে, সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে এত সুন্দর একটা লেক কিন্তু এখানে আছে। আর এই লেকটা এখানকার স্থানীয় লোকদের কাছে খুবই পবিত্র। এই কালীপোখরি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার দার্জিলিং মহকুমার সিঙ্গালিলা জাতীয় উদ্যানের অভ্যন্তরে একটি ছোট্ট হিমালয়ান গ্রাম। এটি ওই মানেভাঞ্জাং থেকে সান্দাকফু যাওয়ার পথে ট্রেকিং রুটি বলুন বা ওই গাড়ির রুটি বলুন, সব জায়গাতেই কিন্তু পড়বে। আবার গ্যারিবাস থেকে সান্দাকফু যাওয়ার পর্যন্ত ঠিক মাঝখানে এই অংশটি পড়ে। পোখরি শব্দের অর্থ হলো লেক এবং কালা শব্দের অর্থ হলো নেপালি ভাষায় অন্ধকার। আর সেই থেকেই কিন্তু এই গ্রামটির নাম হয়েছে কালীপোখরি, কারণ এই জলটা একদমই অন্ধকার বা কালো রঙের। এই লেকটির একদম উল্টো পাশে নেপাল সেনাবাহিনীর একটি সীমান্ত চেকপোস্টও আছে। আর এই লেকটা পার হওয়ার পর থেকেই আমরা কিন্তু নেপালের মধ্যে দিয়ে যাব সান্দাকফু পর্যন্ত। অনেক দূর খারাপ রাস্তায় আসার পরে গাড়িটার একটু রেস্টের প্রয়োজন, কারণ গাড়িটা প্রচণ্ড পরিশ্রম করে আমাদের এতটুকু উঁচুতে উঠিয়ে নিয়ে এসেছে। তারপরে দাদা আমাদেরকে বললো যে গাড়িটা 10 মিনিট রেস্ট হতে থাকুক, ততক্ষণ তোমরা ওই কালীপোখরির আশপাশটা ঘুরে ঘুরে দেখো। তারপর সেই লেকের সাইড দিয়ে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে এখানে না ওই একটা পাথরের উপর আরেকটা পাথর সাজিয়ে সাজিয়ে কোনো প্রেয়ার করে গেছে স্থানীয় লোকেরা। তারপর এখানে স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পেলাম যে কোনো বিশেষ দিনে এখানে বিশেষভাবে তারা প্রার্থনাও করে থাকেন। আর এই মুহূর্তে কিন্তু আমরা একদম নেপালের মধ্যে আছি, নেপালের প্রথম গ্রাম যেটা ভারতের সঙ্গে সংযুক্ত। আর এই গ্রামটা আমরা বাদিক দিয়ে যাচ্ছি কালীপোখরি থেকে। ডান পাশ দিয়েও একটা রাস্তা আছে, যে রাস্তাটা একটু বড় এবং রাস্তাটা এখন আরও অনেক বেশি খারাপ। আর নেপালের এই রাস্তাটা দিয়েই আমরা কিন্তু যাচ্ছি। আর জানেন সব থেকে মজার ব্যাপার, আমরা একটা দারুণ দিনে এখানে ঘুরতে এসেছি। আগামীকাল কিন্তু আমাদের বাঙালিদের নববর্ষ, আর ঠিক বাঙালি নববর্ষের আগের দিন নেপালিদের থাকে নববর্ষ বা নিউ ইয়ার। তো সেই জন্য আজ ওই সান্দাকফু থেকে আরও কিছুটা দূরে ওই 7-8 কিলোমিটার সান্দাকফু পার করার পর একটা ছোট্ট ভ্যালি আছে, থাকুম ভ্যালি, সেখানে নাকি ওদের নিউ ইয়ার পার্টি চলছে। আর তার জন্যই কিন্তু এই মানেভাঞ্জান থেকে এত দূর রাস্তাতে লোকজন প্রায় নেই বললেই চলে। কিন্তু বছরের অন্যান্য সময় কিন্তু প্রচুর লোকজন থাকে। আর এই যে একটু আগে বাড়িঘরগুলো দেখতে পেলেন নেপালের, সেখানেও কিন্তু লোকজন সব ঘরবাড়ির তালা দিয়ে সেই নিউ ইয়ার পার্টিতে চলে গেছে। তো দাদা আমাদেরকে এইভাবে বলার পর আমরা দুজন কিন্তু বেশ উৎসাহিত হয়ে গেলাম সেই জায়গায় যাওয়ার জন্য। তারপর দাদাকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আমরা কিন্তু বুক করে নিলাম এই পুরো গাড়িটা। আবার
সবার মনের মধ্যেই একটা প্রশ্ন থেকেই যায় যে সান্দাকফু ঘুরতে আসার জন্য সবচেয়ে উপযুক্ত সময় কোনটা। সান্দাকফুতে ট্রেক করার সবথেকে সঠিক সময় হলো এই মার্চ আর এপ্রিল মাস। এছাড়া নভেম্বর মাসে কিন্তু সান্দাকফুর আকাশ খুব পরিষ্কার থাকে, সেখানে ভিউ কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর যদি সান্দাকফুতে বরফ দেখতে হয় তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসতে হবে। আর এই মার্চ এপ্রিলে আসলে সান্দাকফুতে ভর্তি ভর্তি এরকম রডোডেন্ড্রন দেখতে পাওয়া যায়। আর অবশ্যই বর্ষার সময় মানে ওই জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সান্দাকফুকে কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হয়। আর সেই বৃষ্টির থেকে ভূমিধস হয় এবং এছাড়া কিন্তু জোকও থাকে। আর সেই সময় ট্রেক করাও যেমন অসম্ভব ব্যাপার, আর এইভাবে গাড়ি করে আসাটাও কিন্তু একদমই দুঃসহ ব্যাপার। আর মাত্র 1 কিলোমিটার সান্দাকফু, আমার ড্রিম ডেস্টিনেশন আমার থেকে মাত্র আর 1 কিলোমিটার দূরে। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে সান্দাকফু কি বাচ্চাদের জন্য নিরাপদ? আসলে সান্দাকফুতে ট্রেক করা ওই বাচ্চাদেরকে নিয়ে তো অসম্ভব ব্যাপার, কিন্তু গাড়ি করে আসলে সে বাচ্চাকে আনাই যায়। তবে গাড়ি করে আসলে এই উচ্চতাটা মানে এই অল্টিটিউডগুলো খুব তাড়াতাড়ি আমরা অনেক উঁচু থেকে অনেক উঁচুতে চলে যাই। সেই ক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্টের অনেক সমস্যা হতে পারে, কারণ উঁচুতে অক্সিজেন লেভেল অনেকটাই কম থাকে। ছোট বাচ্চা হলে সে কিন্তু কোনো রকমভাবেই আপনাকে সহযোগিতাও করতে পারবে না বা বলতেও পারবে না। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এত দূর রাস্তায় কোথাও হাসপাতাল বা কোনো মেডিসিনের শপ দেখতে পাওয়া যায়নি। তাহলে আপনার বাচ্চার যদি কোনো অসুবিধা হয় তার সহযোগিতা করার জন্য সেই আপনাকে হয় দার্জিলিং বা গ্যাংটক যেতে হবে, যেটা এখান থেকে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। ফাইনালি দুপুর ওই 2:30 নাগাদ আমরা কিন্তু পৌঁছে গেলাম এই সান্দাকফুতে। খুব সুন্দর একটি পুচকি গ্রাম এই সান্দাকফু। উফ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গায় আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি। সেই ছোটবেলার বইয়ে পড়া সে কথাগুলো কেমন জানি মিলে যাচ্ছে। আর এই যে চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো প্রত্যেকটি কিন্তু ক্রিসমাস ট্রি, অরিজিনাল ক্রিসমাস ট্রি। আশপাশটা দেখে বুঝতেই পারছিলাম না যে এখন দুপুর। যাই হোক, আমরা কিন্তু হোটেলে মানে আমাদের হোমস্টেতে বেশিক্ষণ সময় নষ্ট না করেই আবার রওনা হয়ে গেলাম থাকুম ভ্যালির উদ্দেশ্যে। বলেছিলাম না নিউ ইয়ার পার্টিতে যাব, সেখানেই কিন্তু যাচ্ছি এখন। সান্দাকফু পর্যন্ত রাস্তা যাও বা ছিল, এই পাশটা দিয়ে তো আরও কোনো রাস্তা নেই। আর এই রাস্তা দিয়ে কিন্তু ফালুট পর্যন্ত যাওয়া যায়। তবে আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটাকে কিন্তু ছোট ফালুটও বলে এখানকার সাধারণ লোকেরা। ঘন্টা 2 জার্নির পর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম এই থাকুম ভ্যালিতে। আর বিশ্বাস করুন, সান্দাকফুতে যতটা ঠান্ডা ছিল এই থাকুম ভ্যালির ঠান্ডা অভাবনীয়। এখন বুঝি ওই 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার এই থাকুম ভ্যালিতে। ওরে বাবা, গাড়ি থেকে নেমে তো বুঝতেই পারিনি যে এখানে এত লোকজন আছে। আসলে মেঘে ঢাকা তো পুরো ভ্যালি, তার জন্য তো কিছুই দেখা যাচ্ছিল না। আর এই ভ্যালিটা কিন্তু চারদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। আর এই ভ্যালির যে এই জায়গাটা আছে এটা নাকি একটা ফুটবলের মাঠ। এখানে প্রচুর ফুটবল ম্যাচও হয়, এই লোকাল ছেলেপেলেরা এখানে প্রচুর টুর্নামেন্টও করে। আর আমরা কিন্তু এই মুহূর্তে নেপালে দাঁড়িয়ে আছি। আর নেপালের বিশেষ বিশেষ কিছু শিল্পীরা এখানে পারফরমেন্স করতেও এসেছে। আর একটু পরে কিন্তু শুরু হবে ইয়াক ডান্স। দাঁড়ান, আপনাদেরকে আমি ইয়াক ডান্স দেখানোর জন্য অনেকটা সামনের দিকে নিয়ে যাই। হ্যালো 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 কি দারুণ করলো না ইয়াক ডান্সটা। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে দুটো মানুষ মিলে এইভাবে ইয়াক সেজে নাচ করছিল। সত্যি সত্যি ইয়াকের মতোই লাগছে। ওর ইয়াকগুলো কিন্তু এইভাবে মাথা নাড়িয়ে নাড়িয়ে ওরা হাঁটে বা লাফালাফি করে।
যাই হোক, আমার কিন্তু ওদের পারফরমেন্স দারুণ লেগেছে। আর তারপর আমরা এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলে আবার কিন্তু আমাদের গাড়ির দিকে রওনা দিয়েছি। ও তার সঙ্গে আবার এই যে বিভিন্ন সিঙ্গাররা গান করছিল, সেখানে কিন্তু লোকাল লোকজন সবাই নাচানাচি করছিল। আমি আর মৃন্ময়ও কিন্তু বাদ যায়নি, ওদের সঙ্গে একটু পায়ে পা মিলিয়ে একটু নেচেও নিয়েছি। পুরো মেঘে ঢাকা ভ্যালি, ভয়ঙ্কর ঠান্ডা, তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণের জন্য একটা দমকা হাওয়া এসে পুরো ভ্যালিটাকে পরিষ্কার করে দিয়ে গেছে। আর তারপরে কিন্তু অনেক ইয়াককে সেখানে চড়ে বেড়াতে দেখেছি। থাকুম ভ্যালিতে টেম্পারেচার এতটাই ডাউন ছিল যে ধরুন 3-4 ডিগ্রির মতো ছিল, যে পকেট থেকে হাত বের করে গ্লাভস খুলে মোবাইল অন করে ভিডিও বা ফটোশ্যুট করতেও ইচ্ছে করছিল না। আর তার জন্য কিন্তু ওই কয়েক সেকেন্ডের জন্য ভ্যালিটার এত সৌন্দর্য দেখতে পেয়েও সেটা কিন্তু ক্যামেরাবন্দি করে ওঠা হয়নি আর কি আমাদের। এই মুহূর্তে আমরা আছি আল বলে একটি জায়গাতে। আর এই আল হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 3535 মিটার উঁচু। তার এটা কিন্তু নেপালে, মানে ওই 11,600 ফিট উঁচু। এই আলে কিন্তু মাত্র একটি হোমস্টে আছে। আমি আর মৃন্ময় দুজনে মিলে প্ল্যান করছিলাম, এরপরে যদি আবার কখনো সান্দাকফু আসার প্ল্যান হয় বা সুযোগ পাই, তখন অবশ্যই এই আলে এসে একটা গোটা দিন থেকে যাব। সারাটা দিন এই খোলা আকাশের নিচে দুজনে নির্জনে চুপচাপ বসে পুরোটা দিন কাটিয়ে দেব। আর তারপর কিছুক্ষণ পর সূর্য অস্ত যাওয়ার পর আমরা কিন্তু রওনা হয়ে গেলাম সান্দাকফুর উদ্দেশ্যে। আর আমাদের ড্রাইভার দাদার সবচেয়ে উৎসাহ বেশি আমাদেরকে নিয়ে। আমি যেহেতু ওই রডোডেন্ড্রন দেখতে ভালোবাসি, দাদা আরও ভেতরে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, মানে সন্ধে হয়ে যাচ্ছে। আমার প্রচণ্ড ভয় লাগছিল যে একই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে। আর তাছাড়া ওই ঠান্ডাটা সহ্য হচ্ছিল না অ্যাকচুয়ালি। আমাদের তো অভ্যাস নেই এত ঠান্ডাকে ফেস করার, বা কোনো দিনও অনুভব করেছি বলে মনে পড়ে না। তো সেই জন্য আমি বলছিলাম, না দাদা এবার আমি শুধু রুমে যাব, আমার রুমে যাওয়াটা খুব প্রয়োজন, আমার একটা লেপের খুব প্রয়োজন। আমরা শুধু ওই থাকুম ভ্যালি যাওয়ার জন্যই দাদাকে পে করেছিলাম। আবার আলে যাওয়ার জন্য কিন্তু এক্সট্রা চার্জ দিতে হয়। কিন্তু দাদা ওই আমাদেরকে নিয়ে গেছিলো, কারণ আমাদের ওই ওয়েদার ভালো না থাকাতে আমরা এই পাশটাতে খুব একটা ভালো ভিউ পাইনি। তাই কিছুটা মন খারাপ আমার ছিল ঠিকই। আর সেই মনটা ভালো করার জন্যই দাদা কিন্তু আমাকে ওই আলে এমনিতেই নিয়ে গেছিলো। দাদা বলছিল বারবার যে আল থেকে নাকি সূর্যাস্তটা দেখতে খুব সুন্দর লাগে, আর সত্যি খুব সুন্দর লেগেছিল। যদিও আলে ওই ভিউটা আমরা খুব কম সময়ের জন্যই পেয়েছিলাম। একটা মজার কথা কি জানেন, আমরা যখনই কোনো একটা স্পটে যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু একদমই ভিউ পাচ্ছি না, তবে কিছুক্ষণ ওয়েট করার পর কয়েক সেকেন্ডের জন্য আমরা সেই ভিউটাও পেয়ে যাচ্ছিলাম। আজকের দিনটা খুব ভালো কাটলো জানেন, খুব সুন্দর একটা অনুষ্ঠানও দেখতে পেলাম, আর সাথে এই রকম মেঘের মাঝখান দিয়ে একটা জার্নি অনুভব করতে পেলাম। চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার অনেক সকালে উঠতে হবে, তো সকালে সূর্যোদয়টা তো কোনোভাবেই মিস করা যাবে না সান্দাকফু থেকে, তবে অবশ্যই যদি ওয়েদার ভালো থাকে। চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল পরের ভিডিওতে।